রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা। ভারতকে ছাড়াই বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন, বলছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার অভ্যুত্থানে 422 বিএনপি নেতাকর্মীর মৃত্যু, দাবি মির্জা ফখরুলের। হাসিনার পদত্যাগ না করার দাবি গ্রহণযোগ্য নয়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা। সারা দেশে আজও বৃষ্টি, এখনো প্লাবিত কক্সবাজারের নিম্নাঞ্চল, 3 বিভাগে বাড়তে পারে নদ নদীর পানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। কোটি মানুষের প্রশ্ন, প্রতাপশালী ডিবি হারুন কোথায়? গা ঢাকা দিয়ে দেশেই আছেন, চলছে কানাঘুষা। দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ উল্লেখ করে অর্থনীতি পুনর্গঠন করার পাশাপাশি আর্থিক খাতের সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে মার্কিন কর্মকর্তারা জানান, ডক্টর ইউনূস সরকারের বাস্তবায়নাধীন সংস্কার কর্মসূচিতে তারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী। এছাড়াও আর্থিক খাতের সংস্কার, বিনিয়োগ, শ্রম পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। সরকারের অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে আর্থিক সংস্কার কাজেও সহায়তা করবে তারা। এছাড়া আলোচনা হয় মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়েও। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত মে মাসে বাংলাদেশে এসেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। লক্ষ্য ছিল পূর্বের সব ভুলে সম্পর্ক জোরদারের। ছাত্র জনতার অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর লু আবারও আসলেন বাংলাদেশে। এ সফরে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সংস্কার ইস্যুতে কাজ করতে দিনভর বৈঠক করেন তারা। বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি সহ আর্থিক খাতের সংস্কার ও পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। পরে ইউএসএআইডি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর আঞ্জলি কৌর বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে। একই সাথে জানান, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা প্রদানের কথা। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। জানান, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়। বৈঠকে আমরা দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন
সেই সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার নিয়েও বিস্তারিত কথা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। আগামী ডিসেম্বরে বাংলাদেশকে $40 কোটি বাজেট সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। সচিবালয়ে এডিবি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এমনটাই জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া ব্যাংকিং খাতের সংস্কারের জন্য $150 কোটি দেবে এডিবি। এর মধ্যে প্রথম ধাপে $50 কোটি আসবে আগামী বছর মার্চে। এডিবিকে বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী উল্লেখ করে উপদেষ্টা জানান, বৈঠকে ক্লাইমেট ফান্ড সহ ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। For their continued support, and we have discussed about the reform in the financial sector. We have discussed reform of the revenue department, and also we have discussed about the possibilities of climate fund and our environmental projects and other things which are very important for us, and also about the commerce, our trade and other. অর্থনীতি, কূটনীতি ও ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের মধ্যস্থতা ছাড়াই বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন। অন্তর্বর্তী সরকারকে সহায়তাও করবে বিশ্বের ক্ষমতাধর এই দেশ। চীন ভারতের বলয় মুক্ত করে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক কোন স্তরে উন্নীত হয় তাই পর্যবেক্ষণের বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা। আদিত্য মামুন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক বিনির্মাণ ও নিরীক্ষায় নিত্য নতুন পর্যবেক্ষণ টেকসই ভূমিকা রাখবে ভবিষ্যৎ বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের নীতি ও সিদ্ধান্তের বিষয়ে কার্যকর অবস্থান নিয়েও হাজির হবে যুক্তরাষ্ট্র। ভারতের প্রভাবমুক্ত হয়ে বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি মার্কিন নীতি সহায়তা দেওয়া সম্ভব বলে মনে করেন এই কূটনীতিক। ভারতের নীতি বাংলাদেশে ফেল করেছে এটা বলা চলে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র তো বোকা না, তারাও দেখতে পাচ্ছে, ভারত নিজেও বোঝে, কিন্তু সেটা স্বীকার করতে চায় না। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন, আমি ওয়াশিংটনে বসে যদি সিদ্ধান্ত নিতাম বা বাংলাদেশ সহ, তাহলে আমার অ্যাসেসমেন্ট কী হতো যে ভারতের পলিসি, ভারত আমাদেরকে যে পরামর্শ দিয়েছে তার নিজের পলিসি কাজে লাগে নাই, তার পরামর্শটা আমার জন্য উপযুক্ত না। কাজে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট দেখি, এবং সেটা যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেনি তা কিন্তু নয়। সেক্ষেত্রে লাভবান হতে পারে দুদেশই। আন্তঃমহাদেশীয় রাজনৈতিক কৌশলে বাংলাদেশকে বহির্বিশ্বে নতুনভাবে তুলে ধরতে চায় যুক্তরাষ্ট্র। একটা বড় জনগোষ্ঠীর দেশ হিসাবে আমাদের একটা গুরুত্ব কিন্তু আছে। এক মুসলিম বিশ্বকে হ্যান্ডেল করার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটু সমস্যা গত 2 দশক ধরে হয়েছে। আমাদের সাথে তাদের এই সুসম্পর্কটা কিন্তু অন্য দেশগুলোর কাছে তার একটা দৃষ্টান্ত হিসেবে তারা সেটা ব্যবহার করতে পারে। কেবল কূটনীতি নয়, বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ভরসাস্থল বলে মনে করেন এই বিশ্লেষক। এন্টায়ার নেটওয়ার্ক থেকে, ওয়েস্টার্ন নেটওয়ার্ক থেকে যে হেল্পটা আসবে সেটা আমাদের চিন্তা করতে হবে, এবং যে ধরনের কনসেশন কিংবা লোন পেমেন্টের ক্ষেত্রে ডিফার পেমেন্ট, এই অনেক কিছুই নির্ভর করবে যে আমরা কতটা স্টেবলভাবে দাঁড়াতে পারছি। তো যেহেতু এখানে একটা সিগন্যাল এখানে আসছে, আমেরিকা আসা মানে অল আউট আসা মানে যে স্টেবল করার জন্য। নির্বাচিত আর অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য থাকায় কৌশলগত ক্ষেত্রে ভিন্ন আচরণ হলেও ক্ষতির কিছু নেই বলেও মনে করেন তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। গত 15 বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এজন্য পাচার হওয়া টাকা ফেরাতে দেশগুলোর সাথে যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তৎপরতা বাড়াতে হবে। তবে গোটা প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ বলেই মত বিশ্লেষকদের। মেহেদী হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শেখ হাসিনার স্বৈরশাসন আমলে অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। কালো টাকা সাদা করার সুযোগ থাকা সত্ত্বেও ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা। এক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ছাড়াও হুন্ডিতেও পাচার হয়েছে অর্থ। মোট কত অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই। তবে অর্থনীতি সমিতি বলছে পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে অর্থ পাচারের হার কয়েক গুণ বেশি ছিল। অন এভারেজ কিন্তু আমরা বলেছি যে 50,000 কোটি টাকা পার ইয়ার এটা পাচার হয়। ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, এইসব দেশ থেকেও অর্থ পাচার হয়। কিন্তু বাংলাদেশের যে রেটটা এত বেশি, এর একটা অর্থনীতিতে আসলে এই ধরনের এই ফ্লোটা কোনোভাবেই
মেনে নেওয়া যায় না। টিআইবি বলছে গেল ১.৫ দশকে বছরে ১,৪০,০০০ কোটি থেকে ১,৭৫,০০০ কোটি টাকা পর্যন্ত পাচার হয়েছে। সঠিক পরিসংখ্যান আসলে করা খুবই কঠিন, বিভিন্ন মাধ্যমে অর্থ পাচার হয়। তবে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বাংলাদেশ থেকে আমাদের বিবেচনায় বছরে কমপক্ষে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়। যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করার মাধ্যমেও টাকা ফিরিয়ে আনা সম্ভব। যে দেশে চলে গিয়েছে সেই দেশের আইন কানুন তাদের সঙ্গে যোগাযোগ নেগোসিয়েশন করে একটা অত্যন্ত আমি বলবো শক্তিশালী মিডিয়ার মাধ্যমে এগুলোকে আনা যেতে পারে। যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে প্রায় সকল দেশেই কিন্তু এখন জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, আমরা যেরকম সদস্য রাষ্ট্র, সেই আইনের আওতায় কিন্তু আমাদের সাথে তারা সহযোগিতা করতে, পারস্পরিক আইনি চুক্তি করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক সংস্কার টেকসই না হলে বর্তমান সরকারের পাচার বিরোধী উদ্যোগও শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে আশঙ্কা এই বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতের মধ্যে ৪২২ জন বিএনপি নেতাকর্মী রয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা তুলে ধরতে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির কতজন নেতাকর্মী নিহত হয়েছেন সে হিসাবও তুলে ধরেন মির্জা ফখরুল। বলেন, তাদের এই আত্মত্যাগকে মহিমান্বিত করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। গণঅভ্যুত্থানের সময় পরিসরগুলিতে শতাধিক বিএনপি নেতাকর্মী দৃষ্টিশক্তি হারান। একে একে কমপক্ষে ১১৩টি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফল অভ্যুত্থানে। প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ, অব্যক্ত বিস্ফোরণ মুখে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। ফ্যাসিবাদের দোসররা এখনও তৎপর দাবি করে বিএনপি মহাসচিব বলেন, শিল্প কারখানা ও সংখ্যালঘুদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা চলছে। বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, যেটা একেবারে টোটালি বাকওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। এরপর কিন্তু সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোসরদেরই আপনারা ইঙ্গিত। গণ অভ্যুত্থানে বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের অবদান ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ফোন আলাপে প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ না করার দাবি গ্রহণযোগ্য নয়, এমনটাই বলছেন রাজনীতিবিদরা। তাদের মতে হাসিনার পালিয়ে যাওয়ায় প্রমাণ হয়েছে জনগণের কাছে তিনি অপরাধী। তার এমন দাবিতে নিজ দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চলছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আমি তো পদত্যাগ করি নাই। ফোন আলাপটি ফাঁস বলে চালিয়ে দেওয়া হলেও গোয়েন্দা সংস্থার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। নিজস্ব ব্যবস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এমন ফোন আলাপ। পদত্যাগের বিষয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন, এমন মন্তব্য রাজনীতিবিদদের। হাসিনার দেশে প্রবেশের ইঙ্গিত কিংবা কর্মীদের একত্রিত হবার আহ্বানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উস্কানি দেয়া হচ্ছে বলে মন্তব্য তাদের। ধমক, তারপরে আশা দেয়া, আবার হতাশ করা, আবার আশা দেয়া, আবার ভালোবাসলে আসমান পরিমাণ ভালোবাসা, লাথি মারলে তাৎক্ষণিক লাথি দেয়া, তার তো একটা বৈশিষ্ট্য আগে থেকে এদেশের মানুষ পরিচিত। সেরকম একটা ইস্যু ছেড়ে দিল মাঠে, যেটা কোনো রিয়াকশন হয় কিনা। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক মুখে যাই বলুক না কেন, তার নিজ থেকে এদেশে ফিরে আসার কোনো সাহস নেই। অন্তত বাংলাদেশের ইতিহাসে এমন পালিয়ে যাওয়ার ঘটনা নেই আর কোনো সরকার প্রধানের। আওয়ামী লীগের যারা আছেন তারা যত কান্নাকাটি করেন, কুমির তো বাচ্চা খেয়ে চলে গেছে, বাচ্চাকে ফেলে রেখে গেছে, সুতরাং তার জন্য হাহুতাশ করে কোনো লাভ নেই। নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্বের মৃত্যু ঘটেছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ওনার পদত্যাগের ঘোষণা দেয়া না দেয়া সমান মানুষের কাছে। বর্তমানে যেটা হয়েছে, গত আওয়ামী লীগ সরকার প্রধানের ব্যাপারে ওনার এই কনফিডেন্স যেটা আর কি সেটা ছিল না, এই জন্যই উনি পালিয়ে গেছেন।
ফলে ওনাকে আবার এসে জনগণের মাঝে ফিরে আসা, আমি মনে করি ওনার জন্য এটা একটা খুব কঠিন কাজ হবে। রাজনীতিকরা মনে করেন এই পালিয়ে যাওয়া ভয়ের, জনগণের কাছে অপরাধের। এই পালিয়ে যাওয়াতেই অ্যাকচুয়ালি প্রমাণ হয়েছে যে বিগত আমাদের প্রধানমন্ত্রী জনগণের কাছে অপরাধ করেছিলেন এবং উনি সেটার ভয়ে পালিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশের একসময়ের প্রতাপশালী কর্মকর্তা ডিবি হারুন এখন কোথায়? হাসিনা সরকারের পতনের পর থেকেই কোটি মানুষের প্রশ্ন। 21 টেলিভিশনও খুঁজেছে সেই প্রশ্নের উত্তর। কানাঘুষা চলছে, গা ঢাকা দিয়ে দেশেই আছেন তিনি। পুলিশও খুঁজে চলেছে এই পুলিশ কর্মকর্তাকে। কেউ কেউ বলছেন গোয়েন্দা জালেই আছেন ডিবি হারুন। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। 3 তারিখে সকালে প্রায় 12:15 বাজে অফিসে গেছে, যে আর আসেনি। শুনছিলেন ডিবি হারুনের বাসার কেয়ারটেকারের কথা। 3 আগস্ট সকালে উত্তরার বাসা থেকে বের হওয়ার পর থেকেই লাপাত্তা ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। যেহেতু আমরা কোনো খোঁজ পাচ্ছি না, হয়তো ম্যানেজ করে হয়তো দেশের বাইরে হয়তো চলে যেতে পারে। 1 আগস্ট তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে 2 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন হারুন। ফোনেও পাওয়া যায়নি ডিবি হারুনকে। অনুপস্থিত পুলিশ সদস্যদের খোঁজ নেওয়া হয় পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে জানানো হয় তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে। যে সকল পুলিশ সদস্য এবং কর্মকর্তা যারা কাজে যোগদান করবে তাদেরকে কিন্তু 15 আগস্টের মধ্যে কিন্তু কাজে যোগদান করতে বলা হয়েছিল বা নির্দেশ প্রদান করা হয়েছিল। তো এর মধ্যে যে অল্প কয়েকজন পুলিশ সদস্য কর্মকর্তা কাজে যোগদান করেনি, তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন রয়েছে বা আমাদের যে বিধি রয়েছে সেই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর খোঁজ নেওয়া হয় ডিএমপি সদর দপ্তরে। সেখানেও এই পুলিশ কর্মকর্তার অবস্থান সম্পর্কে মেলেনি কোনো তথ্য। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখনও কর্মস্থলে অনুপস্থিত আছেন, সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব্য পাওয়া গেলেও নিশ্চুপ রয়েছে ডিএমপি সদর দপ্তর। তবে হারুন গোয়েন্দা জালে আছে বলে ধারণা করছেন এই আইনজীবী। আমি মনে করি যে 625 জন সেনানিবাসে যে আশ্রয় নিয়েছিল তার ভিতরে সবচেয়ে বেশি ছিল পুলিশ অফিসার। তিনি সেই 625 জনের ভিতরে একজন হয়ে থাকতে পারেন। এইটা ইন্টেলিজেন্সের নেটওয়ার্কে আছে বলে আমি মনে করি। প্রচার আছে সরকার পতনের পর ডিবির এই কর্মকর্তা গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু এরপর কোথায় গেছেন বলতে পারছেন না কেউই। আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার বৃষ্টি বন্যা পরিস্থিতির খবর। কক্সবাজারে নামতে শুরু করেছে ঢলের পানি, তবে এখনও প্লাবিত নিম্নাঞ্চল। বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ভেসে এসেছে আরও 1 জেলের মরদেহ। এ নিয়ে গেল 3 দিনে 6 জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে স্থল নিম্নচাপের প্রভাবে আজও সারা দেশে ঝরছে বৃষ্টি। ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগে বাড়তে পারে নদ নদীর পানি। ভারী বৃষ্টিতে বন্ধ রয়েছে মোংলা বন্দরে অবস্থানরত 2টি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে কমেছে ভারী বৃষ্টি, ফলে নেমে যাচ্ছে পানি। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলগুলো। আবহাওয়া অফিস জানায়, রোববার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সাগরে এখনও 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পানি কমে যাওয়ায় কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন উপজেলার সড়ক উপসড়কে ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। সদরে পাহাড় ধসে 3 জন এবং রোহিঙ্গা ক্যাম্পে 3 জন সহ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12 জনে। আজকে বৃষ্টি কম হওয়ার কারণে কোমর পর্যন্ত পানি চলে আসছে। অপরিকল্পিত নিষ্কাশন বা পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার কারণে হয়তো এই জিনিসটা হচ্ছে। নিম্নচাপের কারণে মোংলার উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বর্ষণে দিনমজুররা পড়েছেন বেশি বিপাকে। জলাবদ্ধতা সহ চিংড়ির ঘের তলিয়ে ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা। বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত 2টি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। তবে বন্দরে অন্য 5টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হারবার বিভাগ। টানা বৃষ্টিতে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাসা বাড়িতেও ঢুকছে পানি।
বাগেরহাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। বিপাকে পড়েছেন নগরবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে স্থল নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে চলমান বৃষ্টি সোমবার নাগাদ কমে আসবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। রোববার রাজধানীতে রেকর্ড করা হয় 28 মিলিমিটার বৃষ্টি। এই মুষলধারে বৃষ্টিটা আপনার আজকে দিন তো হচ্ছেই, আগামী আজকে রাতেও হবে। আমরা আশা করি কালকে লাগাত কিছু জায়গা ক্লিয়ার হয়ে যাবে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চল চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ এইসব জায়গায় অনেকটা কমে যাবে। পশ্চিম অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকবে। আমরা আশা করি কাল বিকাল নাগাদ অনেকটা কমে যাবে এবং পরশুদিন যে আমরা দেশের মেজর পার্টি প্রায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আশা করছি। সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন জানালেন চিফ প্রসিকিউটর। গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য, পর্যবেক্ষণ কমিটির কারখানা পরিদর্শন। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ আদেশ দেন। এর আগে শনিবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। রাজধানীর আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রোববার আদালতে হাজির করা হয়। 7 দিনের রিমান্ড আবেদন করেন আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। আজাদ নামে আসামি এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবর এলাকায় নিহত হন পোশাক শ্রমিক রুবেল। এ ঘটনায় গত 22 আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। এই মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ঢাকা সিএমএইচ আদালতে আহতদের দেখতে গিয়ে তাজুল ইসলাম আরও জানান, তাদের শরীরে যুদ্ধক্ষেত্রে বুলেট পাওয়া গেছে। শাকের আরজুর রিপোর্ট। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকার সিএমএইচে পরিদর্শনে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তাজা আলামত সংগ্রহের লক্ষ্যেই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলোতে পরিদর্শন করছে। সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি গুলি রোববার সিএমএইচে অপারেশন করে একজনের শরীর থেকে বের করা হয়েছে। এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে। এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে অনেকটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড় আর কি। এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা বিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন। প্রসিকিউশনে আরও আইনজীবী নিয়োগ দিতে হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে, উনি আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। এদিকে রোববারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি অভিযোগ দাখিল করে ভুক্তভোগী পরিবার। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায়। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এদিকে চলমান অসন্তোষ বন্ধে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে এমন আশাবাদ কমিটি প্রধানের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে আশুলিয়া শিল্পাঞ্চলে ফের কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদন।
তবে আজও 20টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 18টি কারখানা অনির্দিষ্টকালের ও 2টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরেও খুলে গেছে সব পোশাক কারখানা। এলাকার নিরাপত্তায় শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। আমাদের এখানে কোনো ঝামেলা নেই, আমার মালিক পক্ষ থেকে সব পাশে সুবিধা ভালো পাচ্ছি। কাজে এসে উৎপাদন স্বাভাবিক রাখতেছি। আমরা এখানে জব করে ভালো একটা ব্যবস্থাপনা অর্জন করতে পারতেছি। আমরা ঠিকমতো কাজ করি, মালিক আমাদেরকে ঠিকমতো বেতন দেয়। এদিকে সকালে গাজীপুরে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। তারা প্রথমে নিশ্চিন্তপুরের এলাকার অনন্ত গ্রুপে যান। 11 সদস্যের কমিটি কথা বলেন শ্রমিক, মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্টদের সাথে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন জানান, সরেজমিনে তদন্তে এসেছেন তারা। প্রয়োজনে হটলাইনেও কেউ জানাতে পারেন অভিযোগ। তাদের দাবি দেওয়া বা যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা সরকারের দৃষ্টিতে আনব এবং আমরা একটা হটলাইন আছে আমাদের, সেই হটলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হটলাইনের নাম্বার হলো 16357। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ভবনে একটা সেল আমরা ওপেন করেছি, সেখানে আমরা অভিযোগগুলো বা তাদের আবেদনগুলো আমরা গ্রহণ করব। তিনি জানান, কমিটির সদস্যরা মালিক শ্রমিক দুপক্ষের অভিযোগ শুনে সরকারকে জানাবেন যৌক্তিক দাবি বাস্তবায়নে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সড়ক দুর্ঘটনায় গাজীপুরে 5 জন ও হবিগঞ্জে 2 জন নিহত হয়েছেন। গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 5 জন মারা গেছেন। আহত হন অটোর চালক। স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ। এদিকে হবিগঞ্জে চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা সহ 2 জন নিহত হয়েছেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জানান, সাতছড়ির দিক থেকে মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন তারা। নেত্রকোনা সীমান্তে সক্রিয় চোরাচালান সিন্ডিকেট। শিক্ষার্থীরাও জড়াচ্ছে চোরাচালানে। অল্পদিনে সীমান্তের অনেকেই গড়েছেন অঢেল সম্পদ। সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ি কোথায় এটা তো আমি বলতে পারি না। তখন তো লোড করে দিয়ে বলছে দেয়ানি ধরো, খালি বলবা রুবেল ভাইয়ের নাম বলবো। পুলিশ বলে আর তো সব কিছু করা লাইন করা নাকি। নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। অবৈধভাবে দেশে ঢুকছে ভারতীয় চিনি। নিয়মিত এসব পণ্য চোরাই পথে আসায় সরকার হারাচ্ছে শত কোটি টাকার রাজস্ব। তাছাড়া ওই সব এলাকার শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে চোরাচালানে। শুধু তাই নয়, অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে 2022 সালে সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত 5 খুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে 2022 সালের 31 মার্চ রাতে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে বাংলাদেশ থেকে সুপারি পাচারের সময় বিজিবি সদস্যর ওপর হামলা করে চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে আমিনুল নামে একজন নিহত হয়। 19 অক্টোবর দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, হাসিনা সরকার পতনের পর চোরাচালান একটু কমেছে। তবে যারা টাকার পাহাড় গড়েছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা। মাহবুব বিভিন্ন লাইনের টাকা টুকা তুলতো, সারা রাত্রে বাজারে কেউ কেউ করে ঘুরতো, তার টাকা নাই। সে আমার মনে করেন কোটি কোটি টাকার মালিক। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সিন্ডিকেটের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হইতো। অনেক বাচ্চা আছে ক্লাস 8 পর্যন্ত পড়ছে, 9-এ এসে ভর্তি হয়ে রয়েছে আর স্কুলে আসে নাই। এরকম প্রায় 2 থেকে 250 বাচ্চা আমার স্কুলে এরকম ঘটনা ঘটছে। 4000-3000 টাকা বাড়ানো, তারা লেখাপড়ার দিকে কোনো অগ্রসর নাই। গরিব মানুষ ভাই জানে যে আমরা দেখতেছি গত আগস্ট মাসেও সীমান্তে টাস্কফোর্সের অভিযানে 4000 বস্তা চিনি জব্দ করা হয়েছে। বিজিবি প্রতিনিয়তই অভিযান করতেছে। আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। 5 আগস্ট সরকার পতনের পর সেনাবাহিনী মোতায়েন করায় কমেছে সীমান্তের চোরাচালান। স্থায়ীভাবে চোরাচালান বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ চায় সীমান্তের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
শ্রীলঙ্কা সফরে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ নারী এ দল। তৃতীয় টি20তে স্বাগতিকদের 10 রানে হারিয়েছে টাইগ্রেসরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনটা অবশ্য ভালো যায়নি বাংলাদেশি ব্যাটারদের। 9 উইকেট হারিয়ে মাত্র 97 রান করে দিলারা জ্যোতিরা। 21 বলে সর্বোচ্চ 26 রান করেন দিলারা আক্তার। তবে ছোট লক্ষ্যেও বাংলাদেশি বোলারদের তোপে সিরিজে ফিরতে পারেনি স্বাগতিকরা। পূর্ণ 20 ওভার খেললেও করে মাত্র 87 রান। এর আগে প্রথম ম্যাচে 7 উইকেটে আর দ্বিতীয় ম্যাচে 104 রানে জেতে বাংলাদেশ। এ দলের সিরিজ হলেও টি20 বিশ্বকাপ মাথায় রেখে বেশিরভাগ নিয়মিত খেলোয়াড় খেলছেন এই সফরে। আর এর সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা। ভারতকে ছাড়াই বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন, বলছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার অভ্যুত্থানে 422 বিএনপি নেতাকর্মীর মৃত্যু, দাবি মির্জা ফখরুলের। হাসিনার পদত্যাগ না করার দাবি গ্রহণযোগ্য নয়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা। সারা দেশে আজও বৃষ্টি, এখনো প্লাবিত কক্সবাজারের নিম্নাঞ্চল। 3 বিভাগে বাড়তে পারে নদ নদীর পানি। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21e-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।